মডার্ন যুগের মেয়েটির জীবনে হঠাৎ একদিন হাজির হয় প্রাচীন কালের এক যোদ্ধা, যে কিনা বর্তমান যুগে চালচলন কিছুই জানতো না। তবু বুদ্ধি আর সাহসিকতার জোরে সে কি মেয়েটিকে নানা রকম বিপদ থেকে বাঁচাতে পারবে? শেষ অবধি তাদের কি মিল হবে, নাকি সে আবারও প্রাচীন যুগে চলে যাবে? সেটা জানতে হলে আজকে ড্রামাটা দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র অ্যামেলিয়াকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সে একটি কেক হাতে একটি ঘরে ঢোকে, যেটা কিনা তার বয়ফ্রেন্ড টমির ঘর ছিল। অ্যামেলিয়া টমিকে জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য তারকে না বলে সেখানে চলে এসেছিল, কিন্তু সেখানে আমরা টমিকে অপর একটি মেয়ে ওয়েন্ডির সাথে রোম্যান্স করতে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ওয়েন্ডি তো তার সাথে রোম্যান্স করার জন্য টমিকে টাকাও দিত এবং তার জন্য টমি সবকিছুই করত। কিন্তু তখনই অ্যামেলিয়া তাদের ঘরে ঢুকে পড়ে এবং অ্যামেলিয়া এই দৃশ্য দেখতে পায়। তার তো পায়ের তলা থেকে মাটি একদমই সরে যায় এবং সে কেক ওখানে ফেলে দিয়ে ওখান থেকে বেরিয়ে আসে এবং টমি তো তার পিছন পিছন আসে আর বলে যে অ্যামেলিয়া, তুমি রাগ করো না, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমার সাথে ওয়েন্ডির ভালোবাসার কোনোই সম্পর্ক নেই, কেবলমাত্র পয়সা রোজগারের জন্যই আমি এমনটা করেছি। তুমি তো বুঝতেই পারছো আজকালকার দিনে টাকা কামানো কতটা কঠিন। এবং এই কথা শুনে অ্যামেলিয়াতে হেসে ওঠে যে বাবা, তোমার এত দুর্দিন চলে এলো যে পয়সা কামানোর জন্য তোমাকে এইসব করতে হচ্ছে। এই বলে অ্যামেলিয়া টমিকে তার ভবিষ্যতে এক লাথি মেরে সেখান থেকে চলে আসে। এবার অ্যামেলিয়া তো বাড়িতে চলে আসে এবং সে বিয়ার খেতে খেতে ভাবছিল আমার মা ঠিকই বলতো। আমার মা তখনই বুঝতে পেরেছিল টমি আসলে একটা শয়তান, একটা চিটার। ওর জন্য আমি বাড়ি থেকে পালিয়েছিলাম। এই পৃথিবীতে কি একটাও ভালো মানুষ নেই? এবার অ্যামেলিয়া যখন এই সমস্ত কিছু বলে কান্নাকাটি করছিল, তখনই হঠাৎ আকাশে ভীষণ জোরে বিদ্যুৎ চমকে ওঠে এবং অ্যামেলিয়া বুঝতে পারে কিছুটা একটা সুপার ন্যাচারাল হচ্ছে। অ্যামেলিয়া তো সঙ্গে সঙ্গে নিচে নেমে তার বাগানে যায় এবং সেখানে আমরা দেখতে পাই আমাদের প্রাচীনকালের যোদ্ধা জেডেনকে এবং জেডেন তখনই বলে ওঠে যে আমাকে এক গ্লাস জল দেবে এবং এই বলে জেডেন সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবারে অ্যামেলিয়া তো তার ওপর দয়া হয় এবং সে জেডেনকে নিজের ঘরে নিয়ে আসে। জেডেনের পোশাক আশাক দেখে অ্যামেলিয়া ভাবে নিশ্চয়ই ও কোনো রোল প্লে করছে, নিশ্চয়ই কোনো অ্যাক্টিং এজেন্স থেকে এখানে আসছে। এই বলে অ্যামেলিয়া জেডেনের তরোয়ালটি তুলে নেয়, কিন্তু সেই তরোয়াল তো প্রচণ্ড ভারী ছিল। অ্যামেলিয়া ভাবে যে বাপরে, ওর জিনিসপত্রগুলো খুবই রিয়েলিস্টিক দেখছি, এটা কি সত্যিকারের তরোয়াল, এত ভারী। এবং তখনই জেডেন তার চোখ খোলে এবং জেডেন তার আশপাশটা দেখতে থাকে এবং সে বুঝতে পারে না যে এটা কেমন জায়গা, কারণ মডার্ন যুগের বাড়িঘর এবং প্রাচীনকালের বাড়িঘর তো অনেকটাই আলাদা ছিল। অ্যামেলিয়া তো তখনই বলে যে হাই। এবার জেডেন তাকে ঠিক প্রাচীনকালের মতো সম্বোধন করে বলে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে ডিস্টার্ব করতে চাই না। অ্যামেলিয়া মনে মনে ভাবে এখনো নিশ্চয় রোলের মধ্যে থেকে বেরোতে পারিনি এবং অ্যামেলিয়াও ঠিক তাকে একইভাবে সম্বোধন করে, বলে যে ফিংচিংয়ে আপনাকে স্বাগত। এবার এই কথা শুনে জেডেন তো ভাবতে থাকে ফিংচেন এটা আবার কোন শহর, এটা কি আমার তাং সাম্রাজ্যের মধ্যেই পড়ে? এবার তখনই জেডেনের পা লেগে রিমোটে ক্লিক হয়ে যায় এবং অ্যামেলিয়ার টিভিটা অন হয়ে যায়। এবার জেডেন তো সঙ্গে সঙ্গে অ্যামেলিয়াকে সেখান থেকে সরিয়ে নেয়, কারণ জেডেন ভাবছিল টিভিটা মনে হয় কোনো ভুতুড়ে বস্তু এবং জেডেন তার ক্ষমতার সাহায্যে অ্যামেলিয়ার বড় টিভিটা পুরোই নষ্ট করে দেয়। এবার এই দৃশ্য দেখে অ্যামেলিয়া তো অবাক হয়ে যায়। অ্যামেলিয়া বলে তুমি এটা কি করলে? আমি কিছুদিন আগে একটা বড় সুপারমার্কেট থেকে আল্ট্রা 18 টিভিটা কিনে এনেছিলাম, এখন তোমাকে এই টিভিটার জন্য পয়সা দিতে হবে। এবং জেডেন বলে ওঠে সে কি, আমি আপনাকে ওই শয়তান লোকগুলো থেকে বাঁচালাম আর সে কিনা আমার প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে আমার থেকে পয়সা নিচ্ছে। এই বলে জেডেনকে একটি রূপো মুদ্রা বার করে দেয়। অ্যামেলিয়া তো বলে তুমি এখনো তোমার অ্যাক্টিং চালিয়ে যাচ্ছ এবং অ্যামেলিয়া তখনই মনে হয় যে জেডেন তো টিভির কাছে যায়নি, তাহলে টিভিটা কি করে ভাঙলো? অ্যামেলিয়া বলে তুমি টিভিটা ভাঙলে কি করে? এবং জেডেন বলে আসলে আমি তো অনেক দিন ধরে কুম্ফু প্র্যাকটিস করেছি তাই জন্য। এবার তখন অ্যামেলিয়া বুঝতে পারে তার মানে জেডেন কোনো অ্যাক্টর নয়, জেডেন আসলে প্রাচীন কালের একজন যোদ্ধা। অ্যামেলিয়া তো জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে এসেছো এবং জেডেন জানায় সে প্রাং সাম্রাজ্যের একজন যোদ্ধা এবং সে রাজকুমারের একজন খুব বিশ্বস্ত একজন সৈনিক ছিল। এবং জেডেন তো জিজ্ঞাসা করে যে ম্যাডাম এই জায়গাটা কি আমার তাম সাম্রাজ্য থেকে অনেকটা দূরে? এবং অ্যামেলিয়া বলে যে না না,
এমন কিছু দূর না, মাত্র 1000 বছর দূরে। এবং এমিলিয়া তো জেডেনকে দেখায় যে এটা আসলে ভবিষ্যৎকাল, এবং সে তার বারান্দায় নিয়ে গিয়ে জেডেনকে আশেপাশের বিল্ডিং, গাড়ি ঘোড়া সমস্ত কিছু দেখায় এবং বোঝায় যে প্রাচীনকালে যেমন ছিল এখন অনেকটা আলাদা, এখন সবকিছু এমন হয়ে গেছে। এবং জেডেন তো তখনই জিজ্ঞাসা করে যে তাহলে 1000 বছর পর মানে আজকের দিনে তাং সাম্রাজ্য কি আর এক্সিস্ট করে না? এবং এমিলিয়া বলে যে না, তাং সাম্রাজ্য অনেক বছর আগেই ধ্বংস হয়ে গেছে। এবার এই কথা শুনে জেডেনের তো প্রচন্ড খারাপ লাগে, কারণ তার মনে হয় তার দোষেই হয়তো তার রাজকুমার হেরে গেছে, তার জন্যই হয়তো তারা যুদ্ধে হেরে গেছিল। এবং এমিলিয়া তো তখন জিজ্ঞাসা করে কিন্তু তুমি এই যুগে কি করে এলে? এবং জেডেন জ্বালায় সে যুদ্ধ থেকে রাজকুমারকে বাঁচিয়ে নিয়ে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু তখনই সে এক জায়গায় ফেসে যায় এবং সেখানে প্রায় 3 দিন ধরে ফেসেছিল। 3 দিন সে কোনো জলও খায়নি এবং জলের খোঁজে সে এদিক ওদিক ঘুরছিল। এবং তখনই একটি মন্দির সংলগ্ন এলাকায় সে একটি কুয়ো দেখতে পায় এবং জল খেতে গিয়ে জেডেন সেই কুয়োতেই পড়ে যায় এবং সেই কুয়োর মাধ্যমে জেডেন টাইম ট্রাভেল করে। এবং জেডেন তো তখনই দোনো মনে করে বলে যে মিস, আমি সত্যিই 3 দিন ধরে জল খাইনি, আমি কি এবার এক গ্লাস জল খেতে পারি? এবার এমিলিয়া তো তাকে তার কিচেনে নিয়ে যায়। এমিলিয়া বলে যে আমার কাছে এখন পিউরিফাইড জল নেই, তাই তুমি এই কোলাটাই খেয়ে দেখো। এবং এমিলিয়া জেডেনকে কোকা কোলা খেতে দেয় এবং এই ড্রিঙ্ক দেখে জেডেনের মাথা খারাপ হয়ে যায়। সে ভাবে যে এই ড্রিঙ্কটাতে এত ফেনা, নিশ্চয়ই এটা কোনো পয়জন টাইপের একটা কিছু জিনিস। জেডেন বলে যে ম্যাডাম, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমি আপনার বাড়িতে ভুল করে চলে এসেছি, তাই বলে আপনি আমাকে বিষ দেবেন? এমিলিয়া বলে যে এটা বিষ না, আমি তোমাকে খেয়ে দেখাচ্ছি। এবং এমিলিয়া নিজে আগে সেই কোকটা খায়। এবার এমিলিয়াকে খেতে দেখে জেডেন তো নিশ্চিত হয় এবং সেও তারপর কোলা খায় এবং তারপর সে বুঝতে পারে যে না, এটা তো আসলেই বেশি টেস্টি খেতে একটা ড্রিঙ্ক। এবং তারপরে তো খিদে পেয়ে জেডেনের পেট ডেকে ওঠে, কারণ 3 দিন তো সে কিছু খায়ও নি। এমিলিয়া বলে যে তোমার কি খিদে পেয়েছে, তুমি কি কিছু খাবে? এবং এই বলে সে জেডেনের জন্য খাবার অর্ডার করে দেয়। কিন্তু জেডেনের খিদেটা তো বেশ বিশালই বড় ছিল। সে বোতলের পর বোতল কোল্ড ড্রিঙ্ক, বাক্সর পর বাক্স চিকেন খেতে থাকে এবং সে এত খাবার খায় যে এমিলিয়া তাই দেখে অবাক হয়ে যায়। এমিলিয়া বলে তুমি তো একাই 7-8 জনের খাবার খেয়ে নিলে। এবং জেডেন বলে আসলে আমি কুংফু প্র্যাকটিস করি, তাই জন্য আমার খাবার দাবার একটু বেশিই লাগে। এবং এমিলিয়া তার ব্যাংক ব্যালেন্স চেক করে যে এইরকম যদি চলতে থাকে তাহলে তো সে 2 দিনে ভিখারি হয়ে যাবে। কিন্তু এমিলিয়া তাকে বলে জেডেন দেখো, তোমার তো এখানে কোনো আইডি নেই, আর মডার্ন যুগে আইডি ছাড়া কোনো জায়গায় থাকা ইনলিগেল, তাই তুমি আমার বাড়িতেই থাকো। এবং জেডেন তো এমিলিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানায় এবং এমিলিয়া জেডেনের দিকে তার বন্ধুদের তার হাত বাড়িয়ে দেয়। কিন্তু জেডেন তো হ্যান্ডশেক কাকে বলে সেটা তো জানতোই না। এমিলিয়া তাকে শিখিয়ে দেয় যে হ্যান্ডশেক কিভাবে করতে হয়। কিন্তু এমিলিয়ার হাত ধরে জেডেনের বুকের ভিতর তো ধুরু ধুরু শুরু হয়ে যায়, কারণ সে তো এতটা ক্লোজ কোনো মেয়ের কাছে হয়নি। এবং আমরা দেখতে পাই যে এমিলিয়া তার নিজের মতো কাজ করছিল, কিন্তু জেডেন তো চারিদিকে নানা রকম মডার্ন জিনিস দেখতে ব্যস্ত। সে তো ফিগার আউট করার চেষ্টা করছিল যেগুলো কি করে হয়। এবং এমিলিয়া ভাবতে থাকে যে সত্যি তো ও কোথায় বা যাবে, ও তো মডার্ন যুগের কিছুই তো বোঝে না। ওকে যদি বাড়িতে রাখতে হয় তাহলে আমাকে আরো বেশি করে কাজ করতে হবে, ওভার টাইম করে টাকা পয়সা রোজগার করতে হবে, কারণ ও যে একদিনে খাওয়া দাওয়া করে সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। এবং এই বলে তো এমিলিয়া তার কাজ করছিল এবং তখনই এমিলিয়ার কাছে তার একজন কলিগের কল আসে। কলিগটি জানায় যে এমিলিয়া তুমি কালকে অফিসে আসছো তো? কালকেই কিন্তু আমাদের বস বদলি হয়ে যাচ্ছে। এবং এমিলিয়া তো অবাক হয়ে যায় যে বস কেন বদলি হয়ে যাবে। এবং সেই কলিগটি জানায় যে তাদের বস মিস্টার ওয়াং এর স্ট্রোক হয়েছে, ফলে তার প্যারালাইসিসড হয়ে গেছে, তাই এখন থেকে মিস্টার ওয়াং এর স্ত্রী হবে তাদের নতুন বস। এবং এমিলিয়া যখন ভিডিও কলে এই সমস্ত কথা বলছিল, পিছন থেকে জেডেন তো সব শুনতে পায়। জেডেন বলে যে স্ট্রোক, এটা তো আবার কি ধরনের রোগ? আমি কিন্তু আমার শক্তির সাহায্যে এক চর মেরে এই সমস্ত রোগ সারিয়ে দিতে পারি। আসলে জেডেন কিন্তু সিরিয়াসলি বলছিল, কিন্তু এই কথাটা কেউই বিশ্বাস করে না। এবং এমিলিয়া তো সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয়। এবার আমার পরের দিন সকালে দৃশ্য দেখতে পাই। সকাল সকাল এমিলিয়া তাড়াহুড়ো করে অফিস চলে যাচ্ছিল এবং তখনই সে জেডেনকে বলে যায় জেডেন তুমি কিন্তু বাড়িতেই থাকবে, ফ্রিজে খাবার দাবার আছে, খাবে। বাড়ির ঠিক উল্টো দিকের বিল্ডিং এ আমার অফিস 15 তলায়, তুমি ভীষণ কোনো এমার্জেন্সিতে পড়ো তাহলেই কিন্তু তুমি আমাকে ডাকবে। আর লাইব্রেরিতে অনেক ইতিহাস বইও রয়েছে, তুমি সেখানে তোমাদের সময়ে কি কি হয়েছিল তুমি সমস্ত কিছুই জানতে পারবে। এই বলেই এমিলিয়া তো তাড়াহুড়ো করে অফিসে বেরিয়ে যায়
এবার এমিলিয়া চলে যাওয়ার পর জেডেন তো ইতিহাস বই নিয়ে তার সময়কার ইতিহাস পড়ছিল, তাই জানতে পারে তার রাজকুমারী এরপর রাজা হয়েছিল। এবং জেডেন তো সারাক্ষণ ইতিহাস বই নিয়ে বসেছিল, কারণ এই সব কিছু জানতে তার ভীষণ ইন্টারেস্টিং লাগছিল। এবং সে তো ওয়াশরুমেও ইতিহাস বই নিয়ে বসেছিল, কিন্তু তখনই হাতের ঝটকায় সে ভুল করে শাওয়ারটা অন করে দেয়। এবং শাওয়ারটা কি করে বন্ধ করতে হবে সেটা তো আর জেডেন বুঝতে পারছিল না। সে হাত দিয়ে নানা রকম ভাবে চাপার চেষ্টা করছিল, কিন্তু জল তো বন্ধই হচ্ছিল না। এবার অপর দিকে আমরা এমিলিয়াকে দেখতে পাই, এবং এমিলিয়াকে তার আগের দিনে সেই কলিগটি বলে যে কালকে রাতে যে হ্যান্ডসাম ছেলেটাকে দেখলাম সেটা কে, তোমার বয়ফ্রেন্ড নাকি? এমিলিয়া বলে আরে না না, সেরকম কিছুই না। এবং তখনই সেখানে তাদের নতুন বস অর্থাৎ তাদের পুরনো বস মিস্টার ওয়াং এর স্ত্রী আসে। এবং আমরা দেখতে পাই এটা ছিল সেই মহিলা যে কিনা এমিলিয়ার এক্স বয়ফ্রেন্ড টমির সঙ্গে সম্পর্কে ছিল, অর্থাৎ ওয়েন্ডি। এবং ওয়েন্ডির সাথে এখানে টমিও এসেছিল। টমি মিস্টার ওয়াংকে হুইল চেয়ারে করে এখানে নিয়ে এসেছিল। এবার ওয়েন্ডি তো এসেই বলে আমি মিস্টার ওয়াং এর ওয়াইফ, যেহেতু মিস্টার ওয়াং এখন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাই এখন থেকেই এই কোম্পানির নতুন জেনারেল ম্যানেজার আমি। এবং এই বলে তারা তো নিজেদের চেম্বারে চলে যায়। এবং আমরা দেখতে পাই মিস্টার ওয়াং কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়ে গেলেও তিনি কিছু একটা বলার চেষ্টা করছিলেন। তারই সামনে বসে তার স্ত্রী ওয়েন্ডি এবং টমি রোম্যান্স করছিল। এবং টমি তো তখনই বলে ওঠে যে ওয়াং, এই কোম্পানির শেয়ারের যে সমস্ত ফাইলগুলো ছিল সেগুলো কোথায় আছে তাড়াতাড়ি আমাকে বলো। এবং ওয়ান তো কোনো উত্তর দেয় না এবং সে থু করে থুতু ছিটিয়ে দেয়। এবং ওয়েন্ডি তখনই গিয়ে তার স্বামীকে ঠাস করে এক চড় মারে। সে বলে তুমি কি এখনো নিজেকে কোম্পানির মালিক ভাবছো? তুমি তো নিজে থেকে খেতে পড়তে হাঁকতে চলতেও পারো না, সব কিছুতেই তুমি আমার উপর নির্ভরশীল, তারপরেও তুমি আমাকে বলতে চাইছো না। এবং টমি তো তখনই উঠে এসে বলে মিস্টার ওয়াং, তোমার শেষ জীবনটা এই হুইল চেয়ারে বসেই কেটে যাবে, আমি তোমার স্ত্রীর সঙ্গে সারা জীবন থাকবো আর এই কোম্পানির মালিকও হব। তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। এই বলেই টমি তো মিস্টার ওয়াং এর সামনে ওয়েন্ডির সাথে রোমান্স করতে শুরু করে দেয়। এবং তখনই হঠাৎ ওয়েন্ডির মনে পড়ে যে টমি এখানে এসে এমিলিয়ার দিকে তাকিয়েছিল। ওয়েন্ডি বলে এক সেকেন্ড দাঁড়াও তো, তুমি অফিসে ঢুকে একটা মেয়ের দিকে খুব ড্যাব ড্যাব করে দেখছিলে, সেটা কে? তুমি কি তাকে চেনো? এবং টমি বলে ওটা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড, আগের দিন ওই আমাকে লাথি মেরেছিল। এবং ওয়েন্ডি তো তখন বলে ও তাই, তাহলে আজকে তো আমাদের হাতে সুযোগ আছে, চলো ওর থেকে গিয়ে আমরা বদলা নিয়ে আসি। এবং এই বলে টমি আর ওয়েন্ডি তো এমিলিয়ার কাছে যায় এবং তারা বলে এমিলিয়া, আমরা তোমাকে সন্দেহ করছি যে তুমি আমাদের কোম্পানির সিক্রেট লিক করেছো এবং তার জন্য তোমাকে 3 মিলিয়ন টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এবং তখনই এমিলিয়া অন্য কলিগটি বলে ওঠে যে না না, এটা তো হতেই পারে না, এমিলিয়া এত বছর ধরে এই কোম্পানিতে রয়েছে, এত মেহনত করছে, ও কেন আমাদের সিক্রেট গুলো ডিসক্লোজ করবে? এবং টমি তো বলে ওঠে যে ও তুমিও কি তাহলে ওর সাথে সাথ দিয়েছো নাকি, তার জন্য এখনো ওর সাপোর্টে কথা বলছো? এমিলিয়া বলে যে তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি সিক্রেট লিক করেছি? এবং তখনই ওয়েন্ডি বলে ওঠে যে প্রমাণ তোমার দেহেতে রয়েছে। এবং তখনই তো কিছু সিকিউরিটি গার্ড এসে এমিলিয়াকে ধরে নেয় এবং তারা এমিলিয়াকে নিয়ে টমির কাছে টমি এবং ওয়েন্ডির চেম্বারে যায়। অপরদিকে আমরা জেডেনকে দেখতে পাই যে কিনা কিছুতেই তার শাওয়ারটা বন্ধ করতে পারছিল না। সে তো সেখানে বালতি গামলা দিয়ে জল ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু তারপরেও পুরো বাথরুম জলে ভেসে যাচ্ছিল। জেডেন ভাবে যে এটা তো মহা মুশকিল হলো, আমি তো এটা বন্ধ করতেই পারছি না। এবার মনে হচ্ছে সত্যি আমাকে আবার এমিলিয়ার কাছে যেতে হবে সাহায্যের জন্য। এবার ওদিকে আমরা দেখতে পাই এমিলিয়ার সাথে টমি এবং ওয়েন্ডি তো অত্যন্ত অসভ্যতার চেষ্টা করছিল এবং টমি তো প্রায় এমিলিয়াকে মারতেই যায়। এমিলিয়া তো নিজেকে বাঁচার জন্য টমিকে আবারও এক লাথি মারে, কিন্তু তখনই তাদের গার্ডরা এমিলিয়াকে চেপে ধরে এবং তারা এমিলিয়ার সাথে অসভ্যতা করার চেষ্টা করছিল। টমি বলে যে এক্ষুনি ওর বডি সার্চ করে দেখো, ও নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু সিক্রেট লুকিয়ে রেখেছে। এবং এমিলিয়া তো অত্যন্ত বিপদের মধ্যে পড়ে যায় এবং সে তো প্রায় কাঁদতে থাকে যে আমাকে বাঁচাও। এবং তখনই সেখানে চলে আসে জেডেন এবং জেডেন তো দরজা ভেঙে সেখানে ঢুকে পড়ে। টমি বলে যে তোমার এত সাহস কি করে হয় যে আমাদের অফিসের দরজা ভাঙো? এবং জেডেন তার তরোয়ালের এক বাড়িতেই টমির মুখ দিয়ে একদম জল বার করে দেয়। টমি তার গার্ডদের বলে ওঠে যাও তাড়াতাড়ি ওকে মারো, তোমরা দেখছো কি? এবং সে সিকিউরিটি গার্ড মারার জন্য আসে, কিন্তু জেডেনকে তো কিছুই করতে হয় না, সে কেবলমাত্র তার
কেপের শক্তির সাহায্যে সিকিউরিটির গার্ডদের সেখানেই চিৎপাতাং করে দেয় এবং ওয়েন্ডি তো তখন পুলিশে কল করে এবং বলে তাড়াতাড়ি আপনারা অফিসে চলে আসুন, এখানে একজন আমাদেরকে মারার চেষ্টা করছে। ওদিকে জেডেন গিয়ে এমিলিয়াকে বাঁচায় এবং বলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার আসতে একটু দেরি হয়ে গেল। এবং এমিলিয়া তো বলে তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও, ওরা পুলিশ ডেকেছে, পুলিশ আসলেই আগে তোমাকেই ধরবে, তোমার তো কোনো আইডিয়াও নেই। জেডেন বলে যে না, আমি বুঝতে পারছি এখানে থাকলে তোমার বিপদ হতে পারে, তাই তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। এবার কিছুক্ষণের মধ্যে তো সেখানে পুলিশ চলে আসে এবং ওয়েন্ডি তো পুলিশের কাছে গিয়ে বকর বকর করে এমিলিয়াদের নামে নানা রকম নালিশ করতে থাকে এবং পুলিশদের বলে যে কিভাবে জেডেন তাকে মারার চেষ্টা করছিল। এবং জেডেন তো তখনই সাইডে এমিলিকে জিজ্ঞাসা করে আচ্ছা এই যে হুইল চেয়ারে লোকটা বসে আছে এর কি ব্যাপার। এবং এমিলিয়া বলে এই লোকটাই তো আমার আসল বস, কিন্তু আমার বস এখন প্যারালাইসড হয়ে গেছে, তাই জন্যই ওর স্ত্রী সমস্ত চার্জ নিয়েছে। এবং জেডেন তো তখনই বলে উঠেছে কিন্তু ওর অসুখ তো আমিই সারিয়ে দিতে পারবো। এবং ততক্ষণে তো পুলিশ জেডেনকে ধরতে চলে আসে এবং এমিলিয়া তো সঙ্গে সঙ্গে পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে না না, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে, জেডেন আসলে খুবই একটি ভালো ছিল, ও কাউকে এখানে মারতে টাতে আসেনি। এবং আমরা দেখতে পাই মিস্টার ওয়াং তো তখন পুলিশ দেখে ভীষণ ছটফট করছিল, কারণ সেও সত্যি কথাটা বলতে চাইছিল। এবং জেডেন তখনই মিস্টার ওয়াংকে ঠাস করে এক চড় মারে, কিন্তু এটা যেমন তেমন চড় ছিল না, এটা ছিল জেডেনের স্পেশাল চড়, যেটাতে কিনা মানুষের অনেক রকমের রোগ বিসুখ সেরে যেতে পারতো। এবং ওয়েন্ডি তো তখন বলে ওঠে যে অফিসার দেখলেন আপনার সামনে ও আমার স্বামীকে চড় মারছে, এক্ষুনি ওকে অ্যারেস্ট করুন। এমিলিয়া তো বোঝাতে থাকে যে না না, আসলে ও ওর মানসিক ভারসাম্য হারিয়ে গেছে, তাই জন্যই ও একটু পাগলামো করছে। কিন্তু তখনই মিস্টার ওয়াং হুইল চেয়ার ছেড়ে উঠে পড়ে এবং সবাই তো অবাক হয়ে যায় মিস্টার ওয়াং কি করে ঠিক হয়ে গেল, এখনই তো পুরোই প্যারালাইজড হয়েছিল। এবং সবাই বুঝতে পারে যে জেডেনের চড়েই তা এমনটা হয়েছে। জেডেন বলে যে আমি আমার ক্ষমতার সাহায্যে ওর রক্ত চলাচল একদম ঠিক করে দিয়েছি, এই চড়েই ওর ব্রেন সিগন্যাল পৌঁছে গেছে, তাই জন্যই ও ঠিক হয়ে গেছে। এবার মিস্টার ওয়াং তো তখনই পুলিশের কাছে বলে যে আপনারা জেডেনকে অ্যারেস্ট করবেন না, ও আসলে আমার বডিগার্ড, ওকে আমি আমার রক্ষা করার জন্যই ডেকেছিলাম, কিন্তু আমি পুলিশের কাছে অন্য দুজনের মার্ডারের ব্যাপারে রিপোর্ট করতে চাই। এবং সেই দুজন হলো টমি আর ওয়েন্ডি, আমার স্ত্রী আমাকে বিষ দিয়ে এই স্ট্রোকটা করিয়েছে, তার জন্যই আমি প্যারালাইজড হয়ে গেছিলাম এবং ওরা আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং পুলিশ তো তখনই বলে যে আপনার কাছে কি কোনো প্রমাণ রয়েছে। এবং মিস্টার ওয়াং তখনই তাদেরকে প্রমাণও দেখায়। মিস্টার ওয়াং এর বাড়ির সিসিটিভি ফুটেজের প্রমাণটা ধরা পড়েছিল যে ওয়েন্ডি চায়ের সাথে একটা বিষ মিশিয়ে মিস্টার ওয়াংকে দেয় এবং সেই চা পান করার সাথে সাথে তার স্ট্রোক হয় এবং সে প্যারালাইসড হয়ে যায়। এবং পুলিশ তো সঙ্গে সঙ্গে ওয়েন্ডিকে অ্যারেস্ট করে নেওয়ার কথা বলে। ওদিকে ওয়েন্ডি তো ওয়াং এর কাছে বলতে থাকে তুমি এমনটা কি করে করতে পারো, আমরা তো বিবাহিত তাই না। এবং ওয়াং তো তাকে ধাক্কা মেরে সরিয়ে বলে একদম চুপ করো। এবং টমি তো সুযোগ বুঝে দল বদল করে নেয় এবং সে ও ওয়েন্ডির বিরুদ্ধে সাক্ষী দেয়। টমি বলে যে হ্যাঁ হ্যাঁ, এই মহিলাটাই আসলে বিষাক্ত মহিলা, ওই মহিলাই আমাকে ব্ল্যাকমেল করে ওর সাথে রেখেছিল, আমি ওই মহিলার বিরুদ্ধেই সাক্ষী দিতে চাই। এবং ওয়েন্ডি তো খেপে গিয়ে টমির গলা চেপে ধরে এবং তার হাতে টাতে কামড়ে দিয়ে একদম একসা করে দেয়। তখনই জেডেন বলে ওঠে যে এরা তো সত্যি তো খুব অসভ্য, আমি এক্ষুনি এদের মুন্ডু নেব। কিন্তু এমিলিয়া তো তাকে থামিয়ে বলে যে দাঁড়াও দাঁড়াও, এই যুগে এইভাবে কাউকে মেরে ফেলাটা আইনের বিরুদ্ধে যায়, তাই তুমি এইভাবে কাউকে মারতে যেও না। যাই হোক, এবার পুলিশ তো ওয়েন্ডি এবং টমিকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় এবং মিস্টার ওয়াং তো জেডেনকে অনেক ধন্যবাদ জানায় যে তার জন্যই তার কোম্পানিও বেঁচে গেল এবং সে নিজেও বেঁচে গেল। এবং মিস্টার ওয়াং তো বলে যে এমিলিয়া এটা তোমার বন্ধু, কিন্তু এরকম অদ্ভুত কেন। এবং এমিলিয়া তো নানা রকম বাহানা করে বলতে থাকে যে আসলে ও না পাহাড়ে একটা অনেক বড় টেম্পলে থাকতো, ছোট থেকে ওখানে থেকে ও কুম্ফু প্র্যাকটিস করতো, তার জন্যই ও মডার্ন যুগের অত কিছু জানে না, একটু অন্যরকম আর কি, কিন্তু খুব ব্রিলিয়ান্ট। এবং কৃতজ্ঞতা স্বরূপ মিস্টার ওয়াং তো জেডেনকে একটি 1 মিলিয়নের কার্ড উপহার স্বরূপ দেয় এবং জেডেন তো সঙ্গে সঙ্গে সেই কার্ডটি এমিলিয়াকে দিয়ে বলে এটা তোমারই জন্য, তুমি আমাকে এত সাহায্য করলো, আমাকে থাকতে দিচ্ছ, আমাকে খেতে
খেতে দিচ্ছ। এবং এমিলিয়া তো প্রথমে নিতে চাইছিল না, কিন্তু পরে সে ভাবে জেডেনের খাবার খরচা সত্যিই অনেক বেশি, তাই জন্যই এমিলি সেই কার্ডটা নিয়ে নেয়। এবং তারা তো অফিস থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছিল এবং উপর থেকে অর্থাৎ 15 তলা থেকে নামার জন্য তারা লিফটের সামনে দাঁড়িয়েছিল। এবং লিফট আসতে জেডেন তো চমকে যায় এবং বলে যে এটা আবার কি জিনিস, এতটুকু ছোট্ট একটা ঘর, আবার সেটা চলাফেরা করছে কিভাবে। এবং এমিলিয়া তো তখন বলে এটা তো লিফট, তা তুমি যখন উপরে এসেছিলে তুমি কি সিঁড়ি দিয়ে এসেছো নাকি? এবং জেডেন বলে যে হ্যাঁ। এবং এমিলিয়া তো চমকে যায়, তুমি 15 তলা সিঁড়ি দিয়ে উঠেছো? এবং জেডেন বলে যে সিঁড়ি দিয়ে উঠবো কেন, আমি তো উড়ে চলে এসেছি। এবং এমিলিয়ার কলিগটি তো ভাবে যে নিশ্চয়ই ছেলেটির মাথায় কোনো গন্ডগোল রয়েছে, তাহলে এমন কথা কেন বলবে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং এমিলিয়া জেডেনকে নিয়ে একটি মডার্ন শপিং মলে এসেছিল তার জন্য একটু মডার্ন জামা কাপড় কিনে দেওয়ার জন্য, যাতে তাকে দেখে এত লোকজন সন্দেহ না করে। কিন্তু জেডেন তো কিছুতেই মডার্ন যুগের পোশাক পরতে চাইছিল না। এমিলিয়া তাকে বলে যে ঠিক আছে, তোমাকে আমি ট্র্যাডিশনাল জামা কাপড়ে কিনে দেবো চলো। এবং সে জেডেনের জন্য ভীষণ সুন্দর সুন্দর স্টাইলিশ কিছু জামা কাপড় কিনে দেয়। এমিলিয়া তো জেডেনকে এই জামা কাপড় দেখে নিজেই পুরো ফিদা হয়ে যায়। এমিলিয়া তো জেডেনকে মডার্ন যুগের কফিও টেস্ট করে এবং জেডেন তো শপিং করে বাড়ি ফিরে আসে। এবং তখনই এমিলিয়া জেডেনকে তার ট্যাবটা দেখায় এবং সে বলে এখানে তুমি সমস্ত কিছু মডার্ন যুগের সমস্ত কিছু তুমি শিখতে পারবে, মডার্ন যুগের আইন ব্যবস্থা কেমন, মডার্ন যুগে কোন জায়গায় কি আছে, সমস্ত কিছু এখানে নানা রকমের ভিডিও দেখতে পারবে। এবং জেডেন তো তখনই বলে ওঠে যে সত্যি মডার্ন যুগে কত রকমের ব্যবস্থা, এগুলো যদি আমি প্রাচীন যুগে পেতাম তাহলে হয়তো আমার পরিবারকে বাঁচাতে পারতাম, সাম্রাজ্যকে হয়তো আমি টিকিয়ে রাখতে পারতাম না। এবার এমিলিয়া তো তখনই বলে যে তুমি কি আবারও সেখানে ফেরত যেতে চাও? এবং জেডেন বলে যে হ্যাঁ, আমার পরিবার আমাকে বড় করেছে, আমি তাদেরকে কৃতজ্ঞতা চোকাতে চাই। এবং এমিলিয়া তো তখনই বলে তুমি বলেছিলে তুমি একটা কুয়োর মাধ্যমে এখানে এসেছো, সে জায়গাটা কেমন দেখতে তোমার মনে আছে? এবং জেডেন তো বলে যে হ্যাঁ, আমার পরিষ্কার মনে আছে, আমি তোমাকে এঁকে দেখাতে পারি যে জায়গাটা কেমন ছিল। এবং জেডেন এঁকে সেই ছবিটা এমিলিয়াকে দেখায় এবং জেডেন তো তার ছবি এঁকে এমিলিয়াকে দেখায় যে সেই কুয়োটা কোন জায়গায় ছিল। এবং এমিলিয়া সেই জায়গাটা দেখে চিনতে পারে, কারণ এই জায়গাটা ছিল একটি পুরনো মন্দির সিমিং টেম্পলের পাশে এবং এই টেম্পলটি এমিলিয়াদের পারিবারিক সম্পত্তির একটি অংশ ছিল। এবার এমিলিয়া তো অবাক হয়ে ছবিটার দিকে তাকিয়েছিল এবং জেডেন তখন ভাবে যে সে এত ভালো যে পেন্টিং করে যে এমিলিয়া অবাক হয়ে গেছে। এবং জেডেন বলে যে আমি ক্যারাটেতে ছোট থেকেই খুব ভালো, কিন্তু লোকে বলে আমি যে চাইলে পেন্টারও হতে পারতাম, কিন্তু তবুও অনেক বছর আগেরই তো, তাই স্কিলটা একটু নষ্ট হয়ে গেছে। এমিলিয়া বলে যে মেনে নিচ্ছে তুমি ভালো এঁকেছো, কিন্তু সেটা কথা না, এই কুয়োটা আমি চিনি। এবং জেডেন তো তখনই বলে যে তাহলে তুমি কি সে জায়গায় আমাকে নিয়ে যেতে পারবে? এবং এমিলিয়া বলে যে পারবো, কিন্তু আমার মাকে তার আগে জিজ্ঞাসা করতে হবে, মায়ের থেকে পারমিশন নিয়ে সেখানে তোমাকে নিয়ে যাব, কারণ সেই জায়গাটা একটা প্রোটেক্টেড এরিয়া এবং সেই জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হয় না। এবং জেডেন তো বলে যে নিশ্চয়ই, আমিও তাহলে তোমার মায়ের কাছে গিয়ে রিকোয়েস্ট করব। এবং এমিলিয়া বলে সে তো বুঝলাম, কিন্তু আগে তুমি এই যুগের চাল চলন সম্বন্ধে শিখে নাও, এখানে কিন্তু কাউকে এইভাবে মারা যায় না, আর 15 তলা বিল্ডিং এ এইভাবে উড়ে তুমি উঠতে পারো না, সব মানুষেরা তাতে ভয় পেয়ে যাবে। এবং জেডেন তো বলে ওঠে যে সত্যি মডার্ন যুগের লোকগুলো মনে হয় কিছুই দেখেনি। যাই হোক, তুমি যখন আমাকে বলেছো আমি ট্যাবে থেকে সমস্ত কিছু পড়ে নিচ্ছি। এই বলে জেডেন তো পড়তে লেগে যায়। অন্যদিকে আমরা এমিলিয়াকে দেখতে পাই। এমিলিয়া তো তার ঘরে বসে সেই কুয়োর ছবিটা দেখছিল এবং সে ভাবছিল সে তার মাকে ফোন করবে, কিন্তু মায়ের সঙ্গে তার সম্পর্ক একটা খারাপ জায়গায় ছিল, কারণ আগের বার সে টমির জন্য তার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছিল। তার মা তাকে বলেছিল তোমাকে বারবার বারণ করছি, ওই ছেলেটা কিন্তু ভালো না, ওর জন্য তুমি বাড়ি ছেড়ে যেও না, তুমি যদি বাড়ি ছেড়ে যাও আমি কিন্তু তোমার সমস্ত কার্ডগুলো ব্লক করে দেবো। এবং এমিলিয়া তো তার মাকে বলেছিল তুমি যা খুশি তাই করো, আমি তো বাড়ি ছেড়ে যাবই। এবং এই বলে সে বাড়িটারি ছেড়ে চলে গেছিল, কিন্তু তারপরে সেই ছেলের জন্য তার যে কি পরিণতি হতে চলেছিল সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এবং এমিলিয়া তো এতদিন পর তার মাকে ফোন করে এবং তার মা তো
তো বলে ওঠে যে 6 মাস হয়ে গেল তুমি বাড়ির বাইরে, এতদিনে মাকে ফোন করার কথা মনে পড়লো। অ্যামিলিয়া বলে যে তুমি তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। অ্যামিলিয়ার মা কেটি তো বলে ওঠে যে আমি তাড়িয়ে দিয়েছিলাম নাকি তোমার ওই ছেলেটার জন্য তুমি ওই চলে গেছিলে, এবং অ্যামিলিয়া তো বলে ওই ছেলে আর আমার জীবনে নেই। এবং অ্যামিলিয়ার মা কেটি এই কথা শুনে খুবই খুশি হয় এবং বলে তোমাকে আমি আগেই বলেছিলাম যে ওই ছেলেটা হচ্ছে একটা বদমাইশ ছেলে, ও কেবলমাত্র তোমার মাধ্যমে আমাদের সম্পত্তির পয়সা এই সমস্ত কিছু চাইছিল, তাই জন্য তোমার সঙ্গে ভালোবাসার নাটক করছিল। আমি তোমার জন্য একটা ভালো ছেলে খুঁজবো এবং আমি তার সাথে তোমার বিয়ে দেব। এবং অ্যামিলিয়া তো বলে ওঠে যে মা আমার জীবনের দায়িত্ব তুমি আমাকেই নিতে দাও, আমি না হয় আমার ভালোবাসার মানুষ খুঁজে বার করব, কিন্তু সেই সমস্ত কথা বাদ দাও। তোমার কি আমাদের সেই পুরনো সুইমিং টেম্পলটার কথা মনে আছে? ওই জায়গাটায় একটা কুয়ো ছিল না, ওটা তো আমাদেরই জমি, ওখানে কি আমি একবার যেতে পারি? আমার একটা বন্ধুর খুব দরকার। এবং কেটি তো বলেছে হ্যাঁ ওটা আমাদেরই সম্পত্তি, কিন্তু তুমি এখন ওখানে যেতে পারবে না, ওখানে খুবই হাই ক্লাসের সিকিউরিটি দেওয়া আছে, তোমাকে ওরা ঢুকতে দেবে না। এবং তখনই তো হঠাৎ জেডেন চেঁচিয়ে ওঠে যে মিস অ্যামিলিয়া আপনি তাড়াতাড়ি এখানে একবার আসুন, এখানে ভূতের আছে। এবং অ্যামিলিয়া তো বলেছে ধ্যাত তুমি চুপ করো, ভূত বলে কিছু হয় না। এবং ওদিকে অ্যামিলিয়ার মা তো বুঝতে পারে যে হ্যাঁ অ্যামিলিয়ার সাথে আবারও একটা ছেলে থাকছে। এবং কেটি তো আবারও সেই নিয়ে অ্যামিলিয়াকে নানা কথা বলতে থাকে যে বিয়ের আগে তুমি একটা ছেলের সঙ্গে আবারও থাকছো, একবার টমির থেকে ঠকে তোমার শিক্ষা হয়নি? এবার অ্যামিলিয়া বলে যে মা তুমি যেমন ভাবছো তেমনটা না, জেডেন আমার লাভার নয়, ও কেবলমাত্র আমার একটা বন্ধু। এবং কেটি তো বলেছে হ্যাঁ বন্ধু কোথা থেকে তোমার বন্ধু চলে আসে, তারা আবার বাড়িতেও থাকতে শুরু করে দেয়। 2 দিনের মধ্যে ওই বন্ধুকে আমার সামনে দেখা করতে নিয়ে আসো, তারপর আমি বলছি। এবার অ্যামিলিয়া তো তার মায়ের সঙ্গে কথা বলে জেডেনের কাছে যায় যে কোথায় তুমি ভূত দেখেছো হ্যাঁ? এবং জেডেন তো তখনই তার ট্যাবলেটটা দেখিয়ে বলে যে এটা হচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস, হঠাৎ করে আমি দেখতে পেলাম যে ওর মধ্যে আমার আত্মা ঢুকে গেছে এবং তারপরে ওটা বন্ধ হয়ে গেল, ও আমার আত্মা শুষে নিয়েছে। এবং অ্যামিলিয়া তো বলে যে আত্মা শুষে নিয়েছে, ভয়ঙ্কর জিনিস কি বলছো তুমি? অ্যামিলিয়া ট্যাবলেট তুলে দেখে যে সেটা চার্জ শেষ হয়ে গেছে এবং অ্যামিলিয়া তো সেটা অন করে চার্জ করে এবং সে বুঝতে পারে জেডেন ভুল করে ক্যামেরাটা অন করে ফেলেছিল এবং ক্যামেরায় সে নিজেকেই দেখতে পায়। জেডেন তো ক্যামেরা কি সে সমস্ত কিছু জানতোই না, তাই ক্যামেরা দেখে সে ভাবে হয়তো তার আত্মা ওর মধ্যে চলে গেছে। এবার অ্যামিলিয়া তো সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে বলে যে এসো আমরা দুজনে একটা ফটো তুলি। এবং তারা দুজনে একটা ফটো তোলে। অ্যামিলিয়া বলে এটাকে বলে ফটো, আগেকার দিনে তোমরা যেমন ছবি আঁকাতে অনেকটা সেই রকম। এবং সেই ফটোটা দেখে জেডেন তো খুব খুশি হয় এবং রাতের বেলায় অ্যামিলিয়া তো সেই ফটোটা নিজের ফোনে নিয়ে দেখছিল এবং অ্যামিলিয়া তো মনে মনে খুশি হচ্ছিল যে সত্যি জেডেনকে কি হ্যান্ডসাম দেখতে, তার মধ্যে কুম্ফু জানে এবং আমাকে প্রোটেক্ট করতে পারে। কিন্তু পরক্ষণে অ্যামিলিয়ার মনে হয় এত খুশি হয়ে তো লাভ নেই, কারণ ও তো এই যুগের না, ও কিছুদিনের মধ্যে আবার প্রাচীন যুগেই ফিরে যাবে। এবং অপরদিকে আমরা জেডেনকে তার ঘরে দেখতে পাই এবং সেও তার ট্যাবলেটে তাদের দুজনের ছবিটাই দেখছিল। জেডেন ভাবে যে আমি তো কখনোই এরকম একটা মেয়েকে দেখিনি যে এত সাহায্য করছে আমাকে, কিন্তু আমি কি সারা জীবন থাকতে পারবো এর সঙ্গে? এবং পরের দিন অ্যামিলিয়া তো জেডেনকে নিয়ে তার মায়ের অফিসে আসে এবং তার মা তো একটা সেলুন বিজনেসের মালিক ছিল। এবং জেডেন তো দেখার সঙ্গে সঙ্গে কেটি তো অবাক হয়ে যায় এবং কেটি ভাবে যে এত হ্যান্ডসাম ছেলেটা, ঠিক আছে একে আমি আমার মেয়ের বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিতে পারি। এবং জেডেন তো প্রাচীনকালের মতো কেটিকে সম্বোধনও করে এবং কেটি তাতে আরও ইমপ্রেসড হয়ে যায়। কেটি তখন অ্যামিলিয়াকে বলে যে আমাদের সেলুনটা রেনোভেশন করা হচ্ছে, তুমি গিয়ে ওদিকে একটু দেখো তো কাজ ঠিকমতো হচ্ছে কিনা। মানে ইচ্ছা করে কেটি অ্যামিলিয়াকে ঘর থেকে বার করে দিয়েছিল যাতে সে জেডেনকে কিছু প্রশ্ন করতে পারে। কেটি বলে যে আচ্ছা তোমাকে দেখে তো একটু অন্যরকম মনে হচ্ছে, তুমি কোথা থেকে পড়াশোনা করছো? এবং জেডেন তো জানায় যে সে বাড়িতেই পড়াশোনা করেছে। এবং এই কথা শুনে কেটি ভাবে যে বাড়িতে পড়াশোনা করেছে, তার মানে নিশ্চয়ই কোনো ভালো স্কুল কলেজে পড়েনি। এবং কেটি তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি কাজ করো? এবং জেডেন তখনই বলে যে আমি তো এই যুগে কোনো কাজই করি না, আমি আসলে অ্যামিলিয়ার বাড়িতেই থাকি। এবং এই কথা শুনে কেটি ভাবে যে তার মানে নিশ্চয়ই এ তো বেকার, আমার মেয়ের গায়ে বসে আছে।
এবং কেটি তাকে জিজ্ঞাসা করে যে তোমরা কয় ভাই বোন, এবং তখন জেডেন জানায় যে তারা হচ্ছে 13 ভাই বোন। এবং এই কথা শুনে কেটি তো অবাক হয়ে যায় যে 13টা ছেলে মেয়ে। এখনকার যুগে কারো 13টা ছেলে মেয়ে হয়, কিন্তু প্রাচীনকালে তো সেটা খুবই স্বাভাবিক ছিল। জেডেন বলে যে 13টা কি খুব বেশি মনে হচ্ছে? যদি আমার কাজিনদের ধরি এবং আমার পুরো এক্সটেন্ডেড ফ্যামিলিকে ধরি তাহলে তো আমাদের সদস্যর সংখ্যা 1000 জনেরও বেশি। কেটি মনে মনে ভাবে যে নিশ্চয়ই কোনো গ্রাম থেকে এসেছে। একে তো গ্রাম থেকে এসেছে, তার মধ্যে স্কুলেও যায়নি, তার মধ্যে চাকরিও করে না, এর সাথে এমিলিয়ার কি করেই বা বিয়ে দিই। এবং এই সবের মাঝখানে কেটির একজন অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে এবং সে বলে যে ম্যাডাম, মিসেস ফু আমাদের পার্লারে এসে প্রচণ্ড ঝামেলা করছে। সে একদল লোক নিয়ে এসেছে আমাদের পার্লার ভাঙার জন্য, বলছেন যে আপনার প্রোডাক্ট নাকি ওনার মুখ নষ্ট হয়ে গেছে। এবং কেটি তো মনে মনে ভাবে যে মিসেস ফু তো আমাদের শহরের অত্যন্ত সম্ভ্রান্ত একজন ব্যক্তি, এবং সে যদি আমাদের সেলুন নিয়ে বাজে কথা লেখে তাহলে তো আমাদের সেলুনের রেপুটেশন খুবই খারাপ হয়ে যাবে। এবং কেটি তো সঙ্গে সঙ্গে মিসেস হুয়ের সঙ্গে দেখা করতে যায়। এবার আমরা মিসেস ফুকে দেখতে পাই, যার সারা মুখে গোটা গোটা লাল লাল বেরিয়ে গিয়েছিল। এবং মিসেস ফুয়ের সঙ্গে আমরা তার বডিগার্ড উইলসনকেও দেখতে পাই, এবং তারা তো পুরো একটা গ্যাং নিয়ে এসেছিল সেলুন ভাঙচুর করার জন্য। এবং উইলসন তো বলে ওঠে যে আমার ম্যাডামের এরকম অবস্থা এদের জন্যই হয়েছে, এবং এদের সেলুন আমি পুরো ভেঙে দেব। এবং কেটি তো তখন এসে বলে যে থামো তোমরা। মিসেস ফু বলে যে তুমি এসে গেছো, দেখো তোমার জন্য আমার মুখের কি অবস্থা হয়েছে, তোমার কসমেটিক মেখে আমার মুখের দেখো কি অবস্থা, এগুলো কি করে ভালো হবে। এবং ওদিকে আমরা জেডেন আর এমিলিয়াকেও দেখতে পাই। এমিলিয়া তো জেডেনকে বলে যে এত বছর আমার মা এই বিজনেসে রয়েছে, কখনোই কোনো ক্লায়েন্ট এমনটা বলেনি, কিন্তু এটা কি করে সম্ভব। এবার কেটিয়া তো বলে ওঠে তোমাদের কাছে কি প্রমাণ আছে যে আমার প্রোডাক্ট মেকেই এমনটা হয়েছে, না হলে আমি কি করে মানবো। এবং উইলসন তখনই একটা প্রোডাক্ট দেখে বলে এইটা মাখার পরে ম্যাডামের মুখটা এমন হয়েছে, এবং সে ছুঁড়ে এই বোতলটা ভেঙে দেয় এবং সেই বোতলের কাঁচের একটা টুকরো জেডেন তুলে নেয়। জেডেন সেই টুকরোটা শুঁকেই বুঝতে পারে যে কিছু তো একটা গন্ডগোল রয়েছে। এবং ওদিকে মিসেস ফু তো নানা রকম ভাবে কেটিকে অপমান করছিল। জেডেন বলে যে এটা কি তোমার মায়ের কোনো দোষ নেই, এই মেকআপের মধ্যে এমন একটা পদার্থ রয়েছে যেটা থেকে স্কিন ক্যান্সার হতে পারে, এবং তাই জন্যই এমনটা হয়েছে। এবার এমিলিয়া তো তখনই বলে যে জেডেন তুমি কি তোমার ক্ষমতার সাহায্যে মিসেস ফুকে সারাতে পারবে। এবং জেডেন বলে যে হ্যাঁ আমি ওনাকে সারাতে পারবো, এবং আমি এটাও বুঝতে পেরেছি যে ওনার এই অবস্থার পিছনে কে দায়ী। ওদিকে মিসেস ফু তো বলতে থাকে তোমার এরকম স্যালুন খুলে রাখার কোনো দরকারই নেই, আজকেই এই স্যালুন আমি বন্ধ করিয়েই ছাড়বো। এবং কেটি তো পুরো টেনশনে পড়ে গেছিল, কারণ তার এত দিনের একটা কেরিয়ার সেটা তো নষ্ট হতে চলেছে। এবং তখনই সেখানে এমিলিয়া গিয়ে বলে আমরা জানি যে এটা আমরা করিনি এবং আমরা আপনাকে ঠিক করে দিতে পারবো। এমিলিয়া বলে যে এই যে আমার বন্ধু, ওর কিছু বিশেষ ক্ষমতা রয়েছে, ওর ক্ষমতার সাহায্যে আপনাকে ঠিক করে দেবে। আপনার কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনি মিস্টার ওয়াং এর কাছে খোঁজ নেবেন, ওর স্ট্রোক জেডেন এক চরে সারিয়ে দিয়েছিল। এবং ওয়েলসন তো এই কথা শুনে হাসাহাসি করতে থাকে, কিন্তু মিসেস ফু তো এই খবরটা শুনেছিল এবং মিসেস ফু জেডেনকে বিশ্বাস করে। এবং জেডেন তো সঙ্গে সঙ্গে কিছু ভেষজ দিয়ে একটি পেস্ট মতো তৈরি করে এবং জেডেন বলে যে এটা ওনার স্কিন সারিয়ে দেবে, কিন্তু সেটা থেকে তো ভয়ঙ্কর বাজে একটা গন্ধ বেরোচ্ছিল এবং সেটা দেখতেও ভীষণ বাজে দেখতে লাগছিল। এবং কেটিতে কিছুতে বিশ্বাস করতে চায় না যে জেডেনের এই পটির মতো দেখতে জিনিসটা কোনোভাবে মিসেস ফুকে সারাতে পারবে। এবং মিসেস ফু তো কিছুতেই সেই জিনিসটা মুখে মাখতে চাইছিল না, এবং কারণ সেটা থেকে এমনই পচা একটা গন্ধ বেরোচ্ছিল। এবং ওয়েলসন তো তখনই বলে যে মিসেস ফু নিশ্চয়ই এটা মাখলে আপনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে, এবং সে তো তাদের উপর হামলা করতে যায়। কিন্তু জেডেন তখনই তার হাত ধরে তার হাত মতো মুচকে দেয়। জেডেন মিসেস ফুকে বলে আপনি একবার মেতে তো দেখুন, আর মিসেস ফু তো কিছুতেই সেটা মাখতে চায় না, এবং জেডেন তাই থপাস করে সেটা তার গালে লাগিয়ে দেয়। এবং মিসেস ফু তো বলতে থাকে আমার মুখ থেকে এটা তাড়াতাড়ি সরাও, কিন্তু সরানোর চক্করে সেটা পুরোই মুখে মেখে নেয়। এবং তারপরেই মিসেস ফু বুঝতে পারে যে হ্যাঁ এটা সত্যিই কার্যকরী, এবং মুখ থেকে সেটা ওঠানোর সাথে সাথে মিসেস ফু তো একদম চকচকে হয়ে যায়, এবং সেটা তো আগের থেকে আরো সুন্দর হয়ে গেছিল। জেডেন বলে আমি যে বলেছিলাম না, এটা আসলে প্রাচীন কালের রাজাদের একটি ফর্মুলা, তার দ্বারা তাদের রূপ যৌবন ধরে রাখার সাহায্য করত। তার সাহায্যে তারা অনেক ইয়াং থাকতো। এবং কেটিও তো তাই দেখে অবাক হয়ে যায়, কারণ কেটি তো ভেবেছিল জেডেনের পড়াশোনা বেশি দূর নয়। কেটি বলে জেডেন তো গ্রামে থাকে, ও
এসব কোথা থেকে শিখলো। এবং এমিলিয়া আবারও ঢপের গল্প বলে যে আসলে ও মাউন্টেনে একজন মাস্টারের কাছে থাকতো, সেখান থেকেই এই সমস্ত কিছু শিখেছে আর কি। এবং কেটি তো প্রচন্ড ইমপ্রেসড হয়ে যায় যে বাহ, তার মানে আমার মেয়ের জন্য আমি একটা ভালো পাত্র খুঁজে পেয়েছি। এবং তখনই এমিলিয়া বলে ওঠে যে মিসেস ফু, আমরা এটাও জানি যে এই কাজটা কে করেছে, আর সেটা হচ্ছে আপনার এই বডিগার্ড উইলসন। এবং উইলসন তো এই কথা শুনে এমিলিয়াকে মারতে আসে, কিন্তু জেডেন তখনই তাকে লাথি মেরে সরিয়ে দেয়। মিসেস ফু বলে যে কিন্তু উইলসন ও তো আমার সঙ্গে বহু বছর ধরে রয়েছে। এবং জেডেন তখনই বলে যে ওর হাতটা ভালো করে দেখুন, ওর হাতের আঙুলের ভিতরে ভিতরে কিছু কালো দাগ দেখতে পাবেন। ও যে বিষটা আপনাকে দিয়েছিল সেটা খুবই ভয়ঙ্কর একটা বিষ, যেহেতু সেটা ও নিজের হাত দিয়ে টাচ করেছিল তাই ওর হাতের অংশগুলো পচে পচে গেছে। তাছাড়া আমি যখন ওর কাছাকাছি গিয়েছিলাম ওর গা থেকে ওই একই বিষের গন্ধ পেয়েছি, যেটা কিনা ওই প্রোডাক্টের বোতলে রয়েছে। এবং ওয়েলসন তো চাচাতে থাকে যে না মিসেস ফু, আমি এমনটা করিনি। মিসেস ফু বলে যে তুমি শিওর তো, কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না তো? কারণ ও আমাকে মেরে কি বা পাবে, ও তো কেবলমাত্র একটা বডিগার্ড। এবং জেডেন তখনই বলে যে কোনো চিন্তা নেই, আমি সত্যি কথা বার করতে ভীষণ পারদর্শী। এবং জেডেন তো তখনই একটা আকুপাংচারের সুচ বার করে এবং সেটা দিয়ে ওয়েলসনকে কাবু করে নেয়। সে ওয়েলসনকে সম্বোধন করে তাকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো ওই বিষটা ম্যাডামের কসমেটিক্সে কে মিশিয়েছিল। এবং ওয়েলসন স্বীকার করে যে সেই বিষটা সেই মিশিয়েছিল। জেডেন জিজ্ঞাসা করে কিন্তু কেন, তুমি ম্যাডামকে মারতে কেন চাইছিলে? এবং উইলসন বলে আমাকে এটা একজন করতে বলেছিল, কিন্তু কে বলেছে সেটা আমি কোনোদিন দেখিনি। সে একটা আননোন নাম্বার থেকে আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমার অ্যাকাউন্টে 5 মিলিয়ন টাকা পাঠিয়ে দেওয়া হয় এবং আমাকে বলা হয়েছিল ম্যাডামকে মেরে ফেলতে। এবার জেডেন তো প্রমাণ করে দেয় যে কোনোভাবেই কাজটা তাদের সেলুন থেকে হয়নি, এমনকি কে করেছে সেটাও সে দেখিয়ে দেয়। মিসেস ফু তো সঙ্গে সঙ্গে ওয়েলসনকে জেলে পাঠিয়ে দেয় এবং মিসেস ফু কেটিকে অনেক করে ধন্যবাদ জানায়। মিসেস ফু বলে যে কেটি, আজকের এই ঘটনার জন্য তোমাদের উপর খুব বেশি ঝামেলা করে ফেললাম, তাই তোমার এই সেলুনে আজকে আমি 10 মিলিয়ন টাকা ইনভেস্ট করব। আশা করি সেটা তুমি খুশি মনে অ্যাকসেপ্ট করবে। এবং কেটি তো ভাবে যে টাকাটা কোনো বড় ব্যাপার না, কিন্তু মিসেস ফু একজন সম্ভ্রান্তশালী ব্যক্তি, সুতরাং সে যদি আমাদের সেলুনে ভালো ভালো কথা বলে তাহলে আমাদের সুনামই হবে। হাই সোসাইটির অনেক মহিলারা আমাদের সেলুনে আসবে, আর এই সমস্ত কিছু হয়েছে জেডেনের জন্য। এবং মিসেস ফু তো তখনই বলে যে জেডেন তুমি কি সিঙ্গেল? আসলে আমার মেয়েও তোমার বয়সী, আর আমি আমার মেয়ের জন্য একটা পাত্র খুঁজি, তাই ভাবছিলাম যে তোমার সাথেই ওর পরিচয় করিয়ে দেবো কিনা। এবং এই কথা শুনে কেটি তো ঝাঁপিয়ে পড়ে যে না না, আসলে জেডেন তো আমার মেয়ের বয়ফ্রেন্ড, ওরা তো একসঙ্গেই থাকে। এবং জেডেন তো বয়ফ্রেন্ড মানেও জানতো না, কিন্তু সে বলে ওঠে যে হ্যাঁ, আমি হচ্ছি এমিলিয়ার বয়ফ্রেন্ড এবং আমি কখনোই একজনের থেকে বেশি দুজনকে ভালোবাসতে পারবো না। এবং মিসেস ফু তো তাদের কনগ্রাচুলেশন বলে চলে যায়। এবং তখনও কিন্তু জেডেন এমিলিয়ার হাত ধরেই ছিল। এমিলিয়া বলে যে এই যে প্রাচীনকালের ব্যক্তি, আমার হাতটা কি তুমি ছাড়বে? এবং জেডেন বলে যে কেন, তুমি তো আমাকে হ্যান্ডশেক করতে শিখিয়েছিলে। যাই হোক, এবার তো এমিলিয়া গিয়ে তার মাকে বলে যে মা, এবার তো সেই টেম্পলের ব্যাপারে আমাদের কিছু বলো। এবং এমিলিয়ার মা বলে যে এই টেম্পলটা আসলে তাদের সম্পত্তি ছিল, কিন্তু এমিলিয়ার বাবার মৃত্যুর আগে বলে গিয়েছিল যেন টেম্পলটা কখনো বিক্রি করা না হয়। এবং এমিলিয়ার গ্র্যান্ডপা সেটা রেখেছিল, কিন্তু গ্র্যান্ডপা এখন কোথায় রয়েছে সেটা কিন্তু কেউ জানে না। গ্র্যান্ডপা এক এক সময় এক এক রকম হবি জাগে এবং গ্র্যান্ডপা নাকি কুম্ফু মাস্টারের কাছ থেকে কুম্ফু শিখছে। এটা গ্র্যান্ডপার নতুন একটা হবি, কিন্তু গ্র্যান্ডপার যে কুম্ফু শিখে কি লাভ হচ্ছে ভগবানই জানে, কারণ গ্র্যান্ডপা তো স্ট্রং হচ্ছে না, বরং দিন দিন আরো উইক হয়ে পড়ছে। এবং কেটি তো তখন জেডেনকে বলে যে জেডেন তোমার তো অনেক ক্ষমতা, তুমি আমাদের বাড়িতে এসো এবং তুমি এসে গ্র্যান্ডপাকে একবার দেখো তো। এবং জেডেন তো তাতে রাজি হয়ে যায় এবং জেডেন তখনই কেটিকে তার সেই ওষুধের ফর্মুলাটা দেয়, অর্থাৎ যেটার সাহায্যে মিসেস ফুকে ঠিক করেছিল সেইটা। এবং সেই ফর্মুলার সাহায্যে কেটি তো জানতো যে সে তার এই সেলুন বিজনেসকে আরো বড় করতে পারবে। এবং কেটি প্রচন্ডই খুশি হয় এবং সে তো জেডেনকে এমিলিয়ার স্বামী হিসেবে সম্পূর্ণ অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এবং জেডেন আর এমিলিয়া তো তাদের বাড়িতে অর্থাৎ কেটির বাড়িতে আসে এবং কেটি তো জেডেনের অনেক দেখভাল করছিল এবং তার জন্য নানা রকম ভালো ভালো খাবার দাবারের আয়োজন করেছিল। এবং তখনই এমিলিয়া জানায় যে জেডেন, আমি আসলে গ্র্যান্ডপাকে এবং সে যে কুম্ফু মাস্টারের কাছে শেখে দুজনকে আমাদের বাড়িতেই ডেকে নিয়েছি, তুমি গিয়ে একটু দেখো তো। এবং তাদের বাড়ির বাগানে আমরা এমিলিয়ার গ্র্যান্ডপা এবং তার কুম্ফু মাস্টার লুকে দেখতে পাই। এবং এমিলিয়ার গ্র্যান্ডপা তো খুব হো হা করে কুম্ফু শেখার চেষ্টা করছিল, কিন্তু জেডেন দেখেই
বুঝতে পারে যে এটা কুম্ফুর আসল নিয়ম নয়। এই ভুলভাল কুম্ফু করার ফলে গ্র্যান্ডপার ওজন আরো কমে গেছে এবং শক্তিশালী হওয়ার বদলে উল্টে সে আরো দুর্বল হয়ে পড়েছে। এবার কেটি তো বলে ওঠে যে বাবা, এত গরমের মধ্যে তুমি এখানে প্র্যাকটিস করো না। এবং তখনই মাস্টার লু বলে যে তুমি একটা মহিলা হয়ে কি জানবে, এখন ওকে আরো প্র্যাকটিস করতে হবে, গরম হোক বা শীত হোক। কেটি বলে ওঠে যে তুমি আমার বাবাকে ভুল ভাল শেখাচ্ছ। এবং মাস্টার লু তো বলে তুমি আমার সম্বন্ধে কিছুই জানো না, এখনই তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি আমাকে অপমান করার চেষ্টা করছো। এবং অ্যামিলিয়া তো তখন তার গ্র্যান্ডপাকে বোঝানোর চেষ্টা করছিল যে গ্র্যান্ডপা, এটা একটা ভাওতাবাজি হচ্ছে, এই মিথ্যাবাদী মাস্টার এ কোনো আসল মাস্টার নয়। কিন্তু গ্র্যান্ডপা তো তার মাস্টারের উপর অন্ধবিশ্বাস করতো। মাস্টার লু তো বলতে থাকে মার্শাল আর্টস সম্বন্ধে তোমরা কিছুই জানো না, তোমাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার প্রয়োজন। এদিকে গ্র্যান্ডপা বলে যে মাস্টার লু আপনি রাগ করবে না। গ্র্যান্ডপা অ্যামিলিয়া আর কেটিকে বলে যে তোমরা তাড়াতাড়ি মাস্টারের কাছে ক্ষমা চেয়ে নাও, মাস্টারের থেকে আমাকে এই সমস্ত শিখতে হবে। ওনাকে আমি পার আওয়ার 1 লাখ টাকা করে দিচ্ছি, আমার টাকা নষ্ট হোক আমি এটা চাই না। এবং অ্যামিলিয়া তো বুঝতে পারে যে এই লোকটা মহা ঠক। অ্যামিলিয়া বলে ওঠে যে এই নকল মাস্টারের কাছে আমি কখনোই ক্ষমা চাইবো না, আমি আজকে দেখাচ্ছি যে আসল কুম্ফু মাস্টার কে। জেডেন তুমি এক্ষুনি ওকে মজা দেখিয়ে দাও তো। এবং গ্র্যান্ডপা তো তখনই জেডেনকে বলতে চায় তুমি একটা অল্প বয়সী ছেলে, তুমি কি মাস্টারের সঙ্গে পারবে। এবং জেডেন তখনই গ্র্যান্ডপার হাত ধরে এবং সে গ্র্যান্ডপার নার্ভ চেক করে বুঝতে পারে যে গ্র্যান্ডপার আসলে কিছুই উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। কারণ এই ভুল ভাল মার্শাল আর্ট প্র্যাকটিস করার জন্য তার ইন্টারনাল অর্গানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেডেন বলে যে গ্র্যান্ডপা তোমার নাভির 3 আঙুল নিচে চাপ দিয়ে দেখো তো ব্যথা করছে কিনা, তাহলে বুঝতে পারবে তুমি এতদিনে ভুল শিখেছো নাকি ঠিক শিখেছো। এবং গ্র্যান্ডপা তো সেখানে চাপ দিয়ে প্রচন্ড ব্যথা করে ওঠে। এবং গ্র্যান্ডপা তো আস্তে আস্তে সন্দেহ হতে থাকে যে তাহলে মাস্টার লু। এবং অ্যামিলিয়া তো তখন বলে জেডেন প্রমাণ করে দাও যে কে সত্যিকারের মার্শাল আর্টসের গুরু। এবং জেডেন তো তখনই মাস্টার লু এর বিরুদ্ধে দাঁড়ায় এবং মাস্টার লু জেডেনকে এক ঘুষি মারে। কিন্তু সেই ঘুষিতে জেডেন তো এক চুলও নড়ে না, বরং মাস্টার লু নিজেই তাতে কেঁপে যায়। এই দৃশ্য দেখে গ্র্যান্ডপা তো অবাক হয়েছে যে এটা কি করে সম্ভব। এবং মাস্টার তো আবারও জেডেনকে ঘুষির পর ঘুষি মারতে থাকে, কিন্তু হাত ব্যথা হয়ে যায়, কিন্তু জেডেনের কিছুই হয় না। মাস্টার বলে যে কি লোহা দিয়ে তৈরি নাকি, ও আমি বুঝতে পেরেছি, এর ভেতরে ভেতরে খুব ব্যথা লেগেছে, কিন্তু বাইরে সে অ্যাক্টিং করছে যে ওর কিছুই হয়নি। এবং তারপরে জেডেন মাস্টারকে অ্যাটাক করে এবং জেডেনের কেবলমাত্র একটা আঙুলের টোকাতেই মাস্টারের খেলা শেষ হয়ে যায়। এবং জেডেন তো বলে যে আমি জিতে গেলাম। এবং মাস্টার লু এর তো ততক্ষণ মুখ থেকে রক্ত উঠে এসেছিল, ফলে বোঝাই যায় যে এতক্ষণ মাস্টার লু গ্র্যান্ডপাকে ঠকাচ্ছিল, কিন্তু কেন। এবং এই মাস্টার লু এর পিছনে আসলে অন্য একজন ছিল। এবার মাস্টার লুকে হারিয়ে দেওয়ার ফলে গ্র্যান্ডপা তো জেডেনের প্রতি ভীষণ ইমপ্রেসড হন এবং সে তো জেডেনকেই নিজের নেক্সট মাস্টার বলে গণ্য করে নেন। গ্র্যান্ডপা বলে আমার তোমার কাছে একটাই রিকোয়েস্ট আছে, এবার তুমি আমার মাস্টার হয়ে যাও। এবং তখনই তো কেটি আর অ্যামিলিয়া বোঝায় যে তোমার যথেষ্ট বয়স হয়েছে, এখন আর এই সমস্ত প্র্যাকটিস করে নিজের শরীরটা খারাপ করো না। যাই হোক, এবার জেডেন তো গ্র্যান্ডপার জন্য একটা মেডিসিনাল স্যুপ নিয়ে আসে, কারণ গ্র্যান্ডপার শরীর অনেকটাই ভেঙে গেছিল। গ্র্যান্ডপা বলে যে এটা খেয়েই আমি বুঝতে পারছি যে আমার দেহে অনেকটাই শক্তি এসে গেছে। এবং অ্যামিলিয়া তো তখন গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করে কিন্তু গ্র্যান্ডপা তুমি এই ঠক জোচ্চটাকে কোথায় পেলে। এবং গ্র্যান্ডপা বলে যে তোমার আঙ্কেল লোকি ওকে আমার কাছে পাঠিয়েছিল। আঙ্কেল যখন জানতে পারে আমি ক্যারাটে শিখতে চাইছি, তখনই আঙ্কেল অনেক টাকা খরচা করে মাস্টার লুকে ডেকে আনে। এবং এই কথা শুনে কেটি বলে যে লোকি ইচ্ছা করে কি এমনটা করলো। এবং গ্র্যান্ডপা বলে যে না না, ইচ্ছা করে এমনটা করেনি, হয়তো এই লোকটাই ঠক। এবং তখনই জেডেন বলে যে সেটা আমরা এখনই জানতে পারবো, কারণ জেডেন মাস্টার লু এর উপর ঠিক একই আকুপাংচারের সুচ ব্যবহার করেছিল, যার ফলে তাকে সম্বোধন করে সমস্ত সত্যি কথাটা সে জানতে পেরেছিল। এবং সে জানতে পেরেছিল যে আঙ্কেল লোকি আসলে এই মাস্টার লুকে পাঠিয়েছিল গ্র্যান্ডপার কাছে। লু বলে যে লুকি তাকে $5 মিলিয়ন দিয়েছিল এবং বলেছিল এমন কিছু করতে যাতে গ্র্যান্ডপা তাড়াতাড়ি মারা যায়। এবং গ্র্যান্ডপা তো বলে উঠেছে কি লুকি আমার নিজের ছেলে হয়ে আমাকে মারার চেষ্টা করছে, এটা কি করে হতে পারে। এবং অ্যামিলিয়া তো বলে উঠেছে কিন্তু সেটা কেনই বা হবে, কারণ আমার বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি তো আঙ্কেল লুকির নামেই তো করে দেওয়া হয়েছে এবং কোম্পানিও তো আঙ্কেল লুকির নামে হয়েছে, তাহলে সে এমনটা কেনই বা করবে। এবং তখনই
মাস্টার লু বলে কারণ ও সিমেন্ট টেম্পেলটা ওই প্রজেক্টটা লুকি নিতে চায় এবং এই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। গ্র্যান্ডপা বলে যে ওই টেম্পেলের প্রজেক্টটা তোমার বাবা মারার আগে আমাকে বলে গেছিল যাতে আমি কারোর কাছে না বিক্রি করি, কারণ তোমার বাবা চেয়েছিল যাতে টেম্পেলটা টেম্পেলই থাকে। ওই লোকেশনটা আসলে ভীষণ ভালো, তাই সবাই ওই জায়গায় কোনো না কোনো ফ্ল্যাট বা কোনো কিছু বানাতে চায় এবং তাই জন্যই লুক ওই জায়গাটা নিয়ে নিতে চায়। এবং গ্র্যান্ডপা তো মরে গেলে লুকিকে বলার তার কেউ কিছু থাকবে না এবং তখন লোকি তো ওই জায়গাটা নিয়ে নিতে পারবে, তাই সে গ্র্যান্ডপাকে মারার চেষ্টা করেছিল। এবং এই কথা শুনে তো গ্র্যান্ডপা প্রচন্ড রেগে যায় যে ওর এত সাহস কি করে হয় এবং গ্র্যান্ডপা সঙ্গে সঙ্গে আঙ্কেল লুকি এবং তার স্ত্রীকে ডেকে পাঠায় এবং আঙ্কেল লুকি তো বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু না কিছু একটা গন্ডগোল হয়েছে, কারণ মাস্টার লুইয়ের সাথে ওর অনেকদিনও যোগাযোগ হয়নি, তার মধ্যে তার বাবা তাকে এত তাড়াহুড়ো করে ডেকে পাঠালো, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। এবং লুক আসার সঙ্গে সঙ্গে গ্র্যান্ডপা বলে যে শয়তান, আমি তোমাকে বলেছিলাম যে ওই সিমেন্ট টেম্পলের গায়ে তুমি হাত দেবে না, আর তাই জন্যই তুমি মাস্টার লুকে পাঠিয়েছিলে আমাকে মারার জন্য। সত্যি করে বলো তোমার কি মতলব? এবং আন্টি তো তখনই বলে ওঠে যে বাবা আপনি ভুল বুঝছেন, আমরা কিছুই করিনি। কিন্তু লুকি তখনই তাকে থামিয়ে দিয়ে বলে যে বাবা আমি তো তোমার ছেলে, আমি কেনই বা এমন করব বলো? এবং গ্র্যান্ডপা বলে যে মাস্টার লু আমাদের সমস্ত সত্যিটা খুলে বলেছে। এবং লুক তখনই তো বলে ওঠে যে বাবা আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম, আসলে মাস্টার লুয়ের একটু মাথাটা খারাপ হয়ে গেছে, তার একটু মানসিক সমস্যা আছে, তাই সে যা বলেছে তার কথাই তুমি বিশ্বাস করো না। এবং জেডেন তো বুঝতে পারে যে আসলে লুকি ইচ্ছা করে লোকটাকে পাগল বানিয়ে দিচ্ছে, কারণ পাগল যদি লুক প্রমাণিত হয় তাহলে তো জেলে তো তার সাজা হবে না। আসলে জেডেন তো এতদিনে মডার্ন যুগের নিয়ম কানুন সমস্ত সমস্ত কিছু পড়ে নিয়েছিল। এবং তখনই গ্র্যান্ডপা বলে আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি ওখানে যে সমস্ত সিকিউরিটি মোতায়েন করেছো সেগুলো সব সরিয়ে দাও, না হলে আমি তোমাকে কোম্পানি থেকে সরিয়ে দেবো। আমার বয়স হয়েছে ঠিকই কিন্তু আমি এখনো বেঁচে আছি। এবং এই বলে গ্র্যান্ডপা তো তার বিশ্বস্ত কিছু লোককে কল করে যারা কিনা একসময় কোম্পানির অংশ ছিল, কিন্তু সেই লোকেরা কলই ধরে না। এবং তখনই লুকে বলে ওঠে যে বাবা এই সমস্ত লোকদেরকে তুমি আর কল করেও পাবে না, তাদের বয়স হয়েছে, তাই আমি তাদের ছাঁটাই করে দিয়েছি, বিদেশে পাঠিয়ে দিয়েছি রিটায়ারমেন্টের জন্য। তুমি আমাকে শিখিয়েছিলে যে ক্ষমতা সবসময় নিজের হাতে রাখতে হয়, তাই ক্ষমতা আমি নিজের হাতেই রেখেছি। এবং গ্র্যান্ডপা তো রেগে গিয়ে তার ছেলেকে ঠাস করে মারতে যায়, কিন্তু আঙ্কেল লুকি তখনই গ্র্যান্ডপার হাত ধরে নেয় এবং সে গ্র্যান্ডপাকে ছিটকে ফেলে দেয়। লুকি বলে যে বাবা তোমার বয়স হয়েছে তো এবার তুমি রিটার্ন করো, তোমাকে আর এই সমস্ত কিছু নিয়ে ভাবতে হবে না, এমনিতেও তুমি তো বেশি দিন আর বাঁচবে না, যতদিন বাঁচবে ততদিন শান্তিতে বাঁচো। এই বলেই লুকি সেখান থেকে চলে যায়। গ্র্যান্ডপা বলে যদি আজকে অ্যামিলিয়ার বাবা বেঁচে থাকতো তাহলে এই দিন হয়তো দেখতে হতো না। এবং এই দৃশ্য দেখে তো জেডেনেরও তো খুব খারাপ লাগে। জেডেন বলে যে প্রাচীন কাল থেকে ছেলে মেয়েরা বাবা মারকে সম্মান করে আসে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানায়, কিন্তু তোমার আঙ্কে তো দেখছি সেরকম একদমই না, সে তো ভীষণই অসভ্য, কিন্তু তাকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের কিছু করতে হবে। এবং তখনই গ্র্যান্ডপা বলে ওঠে যে এবার আমি কি করব, ওই মন্দিরটা যে করেই হোক আমাকে বাঁচাতেই হবে, কারণ ওটাই অ্যামেলিয়ার বাবা আমার বড় ছেলের শেষ ইচ্ছা ছিল। এবং গ্র্যান্ডপা তখন একটা বুদ্ধি দেয়। গ্র্যান্ডপা বলে যে আমাদের দেশে কালচারাল অ্যাসোসিয়েশনের যে বস মিস্টার জিং, আমি তাকে চিনি, যদি আমরা কোনোভাবে সিমেন্ট টেম্পলটাকে হ্যাবিটেট সাইটের মধ্যে ঢুকিয়ে দিতে পারি তাহলে আর সেটা ভেঙে কখনোই কোনো বাড়ি তৈরি করা যাবে না। কিন্তু কিভাবে আমরা মিস্টার জিংকে এই বিষয়ে নিয়ে অ্যাপ্রোচ করব সেটাই হচ্ছে কথা। কিছুদিন পর মিস্টার জিং এর জন্মদিন, তার সাথে আমার পরিচয় আছে ঠিকই, কিন্তু তেমন তো বন্ধুত্ব নেই যে সে আমার সব কথা শুনবে, তাই আমাদেরকে তার জন্য কিছু একটা উপহার নিয়ে যেতে হবে। আমি শুনেছি মিস্টার জিং নাকি প্রাচীন কালের অ্যান্টিক জিনিস ভীষণ পছন্দ করে, আমরা যদি ওনাকে নিজের দিকে করতে পারি তাহলে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে। এবং কেটি তো তখন বলে যে কিন্তু আমাদের কাছে কি এত পয়সা আছে যে আমরা দামি একটা অ্যান্টিক কিছু কিনতে পারবো? এবং গ্র্যান্ডপা বলে তা তো নেই, কিন্তু আমরা একটা অ্যান্টিক শপে সেলে যেতে পারি এবং এমন কিছু জিনিস খুঁজতে পারি যেটা খুবই রেয়ার এবং দামি, কিন্তু সাধারণ লোক সেটা বুঝতে পারেনি, মানে ইতিহাসের খুব গাঢ় ডিপ নলেজ আছে এমন কেউ এর সেটা বুঝতে পারবে। এবং ইতিহাসের যে খুবই ভালো নলেজ আছে সেটা তো ছিল জেডেন, এবং তাই জন্যই অ্যামিলিয়া জেডেনকে নিয়ে পরের দিন সেই অ্যান্টিক শপে যায়, যেখান থেকে জেডেন একটা অ্যান্টিক জিনিস কিনে নিয়ে আসে।
এবং তারা যখন দোকান থেকে বের হচ্ছিল তখনই একটা বাচ্চা পাশ দিয়ে ছুটতে ছুটতে যায় এবং সেই অ্যামেলিয়াকে ধাক্কা দিয়ে চলে যায় এবং অ্যামেলিয়া তো জেডেনের মধ্যে তো পুরোই কিস হয়ে যায় এবং এই দৃশ্য দেখতে পায় অ্যামেলিয়ার মা এবং তার দাদু এবং তারা তো তাদের দিকে খুবই খুশি হয় যে বাহ, তাহলে অ্যামেলিয়ার হবু স্বামীর সঙ্গে আমরা শিওর যে জেডেনকে পাচ্ছি। এবার আমরা মিস্টার জিনের জন্মদিনের পার্টির দৃশ্য দেখতে পাই। গ্র্যান্ডপা তো বারবার জিজ্ঞাসা করছিল যে অ্যামেলিয়া তোমরা কি অ্যান্টিক গিফট কিনলে সেটা তো আমাকে দেখাও এবং অ্যামেলিয়া বলে যে গ্র্যান্ডপা এটা একটা সারপ্রাইজ, তুমি ওখানে গিয়ে এটা দেখতে পাবে। এবং আমরা তো দেখতে পাই সেখানে দারুণ পার্টির আয়োজন করা হয়েছিল এবং প্রত্যেককে সেখানে খুব দামি দামি গিফট কিনেছিল এবং সেখানে আমরা শয়তান আঙ্কেল লোকিকেও দেখতে পাই। লোকিও এখানে মিস্টার জিংকে ইমপ্রেস করার জন্যই এসেছিল, কারণ এই টেম্পলের প্রজেক্টটার জন্য তার তো মিস্টার জিং এর পারমিশন দরকার ছিল এবং তখনই মিস্টার জিং আসে এবং সকলে তাকে গিফট দেওয়া শুরু করে এবং তাকে এক একে লোকেরা নানা রকমের জেড মূর্তি নানা রকম মার্কিওটের তৈরি জিনিস দেয়, কিন্তু সেই সমস্ত জিনিস দেখে মিস্টার জিন তো ইমপ্রেসড হচ্ছিল না, কারণ এই ধরনের জিনিস সে অনেকই দেখেছে। তারপর আঙ্কেল লোকি তার গিফট মিস্টার জিনের সামনে দেয় এবং সেটা কিন্তু খুবই অমূল্য একটা জিনিস ছিল, কারণ সেটা প্রাচীনকালের বৌদ্ধ দেবের একটা পুঁথি ছিল এবং এই গিফট দেখে মিস্টার জিন তো ভীষণই খুশি হয় এবং ভীষণ অবাকও হয় এবং বলে যে এটা তো প্রাচীনকালের সেই পুঁথি, এটা তুমি কি করে পেলে, এটা তো খুবই রেয়ার একটা জিনিস। এবং জেডেনও তখন যে বলে যে হ্যাঁ এটা সত্যিকারের রিয়েল জিনিসটা, কারণ এটা একবার দেখার সুযোগ আমারও হয়েছিল। কিন্তু জেডেন বলে যে কোনো চিন্তা নেই, আমাদের গিফটটা এর থেকেও বেশি দামি। এবার মিস্টার জিন তো আঙ্কেল লোকের গিফট দেখে পুরোই ইমপ্রেসড হয়ে যায়, এতটাই ইমপ্রেসড হয়ে গেছিল যে সে বলে যে আমার এই গিফটটা খুব পছন্দ হয়েছে, বলো তুমি কি চাও। এবং আঙ্কেল লোকি তো সুযোগের সৎ ব্যবহার করে বলে ওঠে যে আসলে স্যার ওই যে সুইমিং টেম্পলের জমিটা ওখানে আমি একটা বড় কমপ্লেক্স বানাতে চাই। মিস্টার জিং বলে যে ওই জমিটা, কিন্তু ওখানে তো তাং সাম্রাজ্যে খুব একটা পুরনো মন্দির আছে। লোকি বলে ওঠে যে ওই সমস্ত মন্দির তো একদম ওয়ার্থলেস, ওখানে যদি আমরা কিছু ডেভেলপমেন্ট করি তাহলে তো খুবই উন্নতি হবে। এবং মিস্টার জিন বলে ওঠে যে হ্যাঁ এটা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু তখনই তাদেরকে থামিয়ে দিয়ে অ্যামেলিয়া বলে যে স্যার একটু দাঁড়ান, মানছি বুদ্ধদেবের ওই পুঁথিটা অত্যন্ত মূল্যবান একটা জিনিস, কিন্তু তার থেকেও মূল্যবান জিনিস আমাদের কাছে রয়েছে, কারণ সেই জিনিসের সাহায্যে মিস্টার জিং হেলদি থাকবে, মিস্টার জিনের আয়ু বাড়বে। এবং তখনই তো অ্যামেলিয়া এবং জেডেন তাদের বাস্কটা খোলে এবং সেখানে আমরা একটা পচা কাঠের টুকরো দেখতে পাই। সবাই তো বলে ওঠে যে এটা কি, একটা পচা কাঠের টুকরো, এটা চেয়ারম্যানের জন্মদিনের উপহার, এই অখাদ্য জিনিস কেউ আনে। এবং গ্র্যান্ডপাও তো অবাক হয়ে যায় যে তোমরা এই জিনিস এনেছো, তোমাদের উপর এত ভরসা করলাম আর তোমরা একটা পচা কাঠ এনেছো। কিন্তু তখনই অ্যামেলিয়া বলে যে না, এই কাঠের টুকরোর ভিতরেই রয়েছে পৃথিবীর সবচেয়ে রেয়ার একটা বিট, যেটা সাহায্যে মানুষের শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যায়, সমস্ত রকমের অসুস্থতা চলে যায়। এবং আঙ্কেল লোকি তো বলতে থাকে যে এই সমস্ত আমি বিশ্বাস করি না, এই সমস্ত তো আগেকার দিনে শোনা যেত, এই সমস্ত কি এখনো কি এক্সিস্ট করে নাকি। কিন্তু তখনই জেডেন একটি ধূপ জ্বালিয়ে সেই কাঠের টুকরোটির উপরে ঘোরাতে থাকে এবং সবাই বলতে থাকে যে এমন করে আবার কি কখনো কাঠ ভাঙা যেতে পারে নাকি। কিন্তু জেডেন তখনই তার ক্ষমতা প্রয়োগ করে এবং সেই কাঠের টুকরো থেকে একাধিক বিছির মতো প্রাণী বেরিয়ে আসে এবং সেই কাঠের টুকরোটা ভেঙে যায় এবং সেখানে আমরা অতি মূল্যবান একটি পাথর দেখতে পাই। এবং মিস্টার জিন তো সেই পাথর হাতে নিয়ে বলতে থাকে যে এই জিনিস আমি দেখে নিয়েছি, আমার জীবনে আর কোনো রিগ্রেট রইল না এবং আমি মরে গেলেও আমার আর কোনো অনুতাপ থাকবে না। কিন্তু তখনই মিস্টার জিন বসে পড়ে এবং আমরা দেখতে পাই সেই পাথরের শক্তি সমস্ত মিস্টার জিনের দেহে প্রবেশ করে এবং তার দেহে যা যা অসুস্থতা ছিল সে সব কিছু সেরে যায় এবং সে একদম ইয়াং বয়সের মতো ছটফটে হয়ে যায় এবং হেলদি হয়ে যায়। মিস্টার জিং বলে যে আমার তো মনে হচ্ছে আমার 20 বছর বয়স কমে গেছে এবং সে এমিলিয়াকে বলে যে বলো তোমরা কি চাও। এবং এমিলিয়া বলে যে ওই সুইমিং টেম্পলটির অনেক অনেক ঐতিহাসিক মূল্য রয়েছে, সেটা তাং সাম্রাজ্যের একমাত্র কুমান স্বরূপ আমাদের দেশে রয়েছে। আমি চাই ওই মন্দিরটা যেন কখনো ভাঙা না হয়, ওটা যেন একটা হেরিটেজ সাইট হিসাবে প্রোটেক্ট করা হয়। এবং মিস্টার জিং বলে যে একদম ওটা কখনোই ভাঙা হবে না। এবং আঙ্কেল লোকি তো সঙ্গে সঙ্গে বসে পড়ে এবং বলে যে মিস্টার জিন আপনার জন্যই আমি এত টাকা লোন নিয়ে বৌদ্ধের এই পুঁথিটা নিয়ে আসলাম, আর আপনি যদি আমাকে এই প্রজেক্টটা না দেন তাহলে তো আমি একদম
একদম খতম হয়ে যাব। এবং আঙ্কেল তো তখন অ্যামেলিয়াকে বলতে থাকে যে অ্যামেলিয়া তুমি দয়া করে কিছু করো, আমি আন্ডারগ্রাউন্ড ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছি, ওরা আমাকে মেরে ফেলবে। অ্যামেলিয়া বলে যে জেডেন আমি এই লোকটার মুখ আর দেখতে চাই না, চলো আমরা ফিরে যাই। কিন্তু তখনই আঙ্কেল লোকি একটা গান বার করে এবং বলে তোমাদের কাউকে আমি ছাড়বো না, তোমাদের জন্যই এমনটা হলো। এবং সে জেডেনের দিকে বন্দুক তাক করে। এবার অ্যামেলিয়া তো সঙ্গে সঙ্গে জেডেনকে গার্ড করে দাঁড়িয়ে পড়ে যাতে জেডেনের গুলি না লাগে। কিন্তু গুলি চালানোর সঙ্গে সঙ্গে জেডেন অ্যামেলিয়াকে সরিয়ে দেয় এবং কেবলমাত্র তার ক্ষমতার সাহায্যে সে আঙ্কেলের লোকির হাত মুচকে সেই বন্দুকটা তার হাত থেকে ফেলে দেয়। লোকি তো হাতে ব্যথা নিয়ে কাতরাতে থাকে এবং এই দৃশ্য দেখে সকলেই খুশি হয়। সকলে বুঝতে পারে জেডেন আসলে কতটা পাওয়ারফুল। এবং আঙ্কেল লোকি তো সঙ্গে সঙ্গে সেখান থেকে জেলে ভরে দেওয়া হয়। এবং জেডেন তখনই অ্যামেলিয়াকে বলে তুমি আবার সামনে এলে কেন, তোমার তো লেগে যেতে পারতো, আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে প্রোটেক্ট করব, আর কখনো এরকম করো না। এবং অ্যামেলিয়া মনে মনে ভাবে যে আর কখনো কি আমি এরকম করার সুযোগ পাবো, কারণ তুমি তো এখনই সেই টেম্পলের কুয়ো দিয়ে প্রাচীনকালে চলে যাবে। এবং তারা সেই টেম্পলের সামনে আসে যেখানে কিনা কুয়োটা ছিল। অ্যামেলিয়া বলে যে আমি আর যাব না, তুমি এবার একা একাই চলে যাও। এবং জেডেন অ্যামেলিয়াকে ধন্যবাদ জানায়। অ্যামেলিয়া বলে তোমার কি যাওয়ার এত তাড়া নাকি? এবং জেডেন বলে যে আমার কিছুই করার নেই, এখন তাং সাম্রাজ্য প্রচন্ড বিপদের মধ্যে রয়েছে, তাদের বাঁচানোর জন্য আমাকে যেতেই হবে। এবং অ্যামেলিয়া তো বলতে থাকে তাং সাম্রাজ্য এমনিতেও তো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাহলে তুমি কি এখানে থাকতে পারো না? তুমি কি একবারও নিজের কথা ভাবতে পারছো না? এবং জেডেন বলে যে না, আমাকে আমার রাজার প্রতি লয়াল থাকতেই হবে। এবার অ্যামেলিয়া তো খুবই ইমোশনাল হয়ে যায় এবং সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এবং জেডেনের চোখ দিয়েও জল গড়িয়ে আসে, কারণ জেডেনের তো এবার যাবার সময় হয়ে গেছিল। এবং অ্যামেলিয়া তো বাড়ি ফিরে আসে এবং বাড়িতে এসে জেডেনের তরোয়াল, তার জামা কাপড়, তার সে সব কিছু ছিল। এবং অ্যামেলিয়া তো সেই সমস্ত ধরে ভাবতে থাকে যে জেডেনের সাথে সে কত মিষ্টি মিষ্টি মুহূর্ত কাটিয়েছে, কিভাবে জেডেন তাকে সব সময় প্রোটেক্ট করতো। এত বুদ্ধিমান, এত জ্ঞানী হওয়ার সত্ত্বেও তার মধ্যে কোনো ছেলে মানুষই ছিল, তার মধ্যে কত ছেলে মানুষই ছিল। এবং অ্যামেলিয়া তো তার জামা ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে যে জেডেন আমার ভালো লাগছে না, তুমি কেন চলে গেলে? এবং তখনই সে বারান্দায় একটা ধূপ করে একটা আওয়াজ শুনতে পায়। অ্যামেলিয়া তো ভাবে হয়তো জেডেন বুঝি ফিরে এলো, কিন্তু সে গিয়ে দেখে যে না, সেখানে একটা বিড়াল এসেছে। অ্যামেলিয়ার মনে পড়ে যে প্রথম দিন জেডেন কিভাবে হঠাৎ করে তার কাছে এসেছিল। এবং সে মনে মনে ভাবে যে সত্যি জেডেন তো আসলে কোনোদিন এই দুনিয়ার ছিলই না। এবং প্রতিদিনের মতো জেডেনের জন্য তো অনেক খাবার ডেলিভার হয়েছিল। এবং অ্যামেলিয়া সেই সব দেখেও জেডেনের কথাই ভাবতে থাকে। সে আবারও জেডেনের সাথে যেখানে যেখানে গিয়েছিল সেই জায়গাগুলিতে যায়, সেই শপিং করা জায়গাটিতে, সেই অ্যান্টিক স্টোরের জায়গায়, সমস্ত জায়গায়। এবং অ্যান্টিক স্টোরের সামনে দাঁড়িয়ে অ্যামেলিয়া তো ভাবছিল যে জেডেন এইখানে দাঁড়িয়েই আমাদের কিস হয়েছিল, তুমি কেন আমাকে একা এই দুনিয়ায় ফেলে রেখে চলে গেলে? এবং তখনই অ্যান্টিক স্টোরের সামনে দিয়ে সেই বাচ্চা ছেলেটি আবারও ছুটে বেরিয়ে যায় এবং পিছন ফিরে অ্যামেলিয়া জেডেনকে দেখতে পায়। অ্যামেলিয়া তো সঙ্গে সঙ্গে জেডেনকে গিয়ে জড়িয়ে ধরে যে তুমি ফিরে এসেছো, আমি তাহলে কোনো স্বপ্ন দেখছি না? এবং জেডেন বলে যে না, আমি সত্যি ফিরে এসেছি। এবং অ্যামেলিয়া তো তাকে মারতে মারতে বলে তুমি কেন ফিরে এসেছো, তুমি গেলে না কেন? হ্যাঁ। এবং জেডেন বলে যে কুয়োটা আসলে বন্ধ হয়ে গেছিল, তার জন্যই আমি ফিরে যেতে পারিনি। এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে আসলে কি হয়েছিল। জেডেন সেই জাদুই কুয়োর সামনে দাঁড়িয়ে কুয়োকে প্রশ্ন করে যে আমি যদি অতীতে ফিরে গিয়ে অতীতটা চেঞ্জ করে দিই তাহলে কি তাং সাম্রাজ্য থেকে যাবে? তাহলে কি এই ভবিষ্যৎটা কোনোভাবেই চেঞ্জ হবে? এবং জাদুই কুয়ো উত্তর দেয় যে অবশ্যই ভবিষ্যৎ তো বদলাবেই, কারণ অতীতে বা টাইম লাইনে যদি কোনো চেঞ্জ হয় তাহলে সূক্ষ্ম সূক্ষ্মভাবে ভবিষ্যৎও বদলাতে থাকে এবং ফিউচার জেনারেশনের মধ্যেও পরিবর্তন আসে, কিন্তু কি চেঞ্জ হবে সেটা তো বলা কঠিন। এবং সেই ফিউচারে আদেও অ্যামেলিয়া থাকবে কিনা সেটাও বলা কঠিন, যদি থাকেও তাহলে এখন আর অ্যামেলিয়া থাকবে কিনা সেটাও বলা কঠিন। এবং এই কথা শুনে জেডেন ফিরে যায় এবং জেডেনের কাছে অপশন থাকার সত্ত্বেও সে ফিরে যায়। এবং অ্যামেলিয়া তো তখনই বলে যে জেডেন তুমি সত্যি করে বলো তো, আমার মনে হচ্ছে তুমি কিছু একটা লোকাচ্ছ। এবং জেডেন বলে যে যাই হয়ে থাকুক না কেন, এখন আমি আর ফিরে যাব না। এবং সে তার হাত অ্যামেলিয়ার
দিকে বাড়িয়ে দেয়। অ্যামিলিয়া বলে যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে খাইয়ে দাইয়ে মোটা করব, যাতে তুমি আর কোনোদিনও উড়ে পালাতে না পারো। এবং এখানেই আমাদের এই মিষ্টি প্রেমের ড্রামাটি শেষ হয়। তোমাদের এই গল্পটি কেমন লাগলো এক্ষুনি আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং দেখা হবে আবারও নতুন কোনো ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।